আচ্ছা, তুই যা, গিয়ে ঘুমিয়ে পড়। মায়ের দেখে খেয়াল রাখবি, কোনো ছেলে যেন ওর আশেপাশে না গেছে। আচ্ছা। মাহিদ বেরিয়ে যায় রুম থেকে। আলভি চুপচাপ বসে রইল। হঠাৎ অনুভব করে ওর বুকের ভেতর কাঁপছে। বসা থেকে উঠে আলমারি থেকে সিগারেট আর লাইটার নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ছাদে এসে দাঁড়ায়। আজকে ছাদে হালকা হালকা বাতাস বইছে। পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে সিগারেট ধরায়। দুটো টান দিতেই পেছন থেকে বড় ভাইয়ের গলার স্বর শুনে চমকে ওঠে। দ্রুত সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে। দুই হাতের সাহায্যে সিগারেটের ধোঁয়া দূরে সরানোর চেষ্টা করে। একা একা ছাদে কি করছিস? আলভি না ঘুরেই বলে। এমনি। সিগারেট খাচ্ছিস? আলভি আমতা আমতা করে বলে। না। মাহির আলভির সামনে এসে দাঁড়ায়। আমি তো সিগারেটের গন্ধ পাচ্ছি। আলভি এদিক ওদিক তাকায়। সিগারেট খাওয়াও শিখে গেছিস দেখছি। বড় ভাইয়ের মুখের দিকে তাকায়, আস্তে আস্তে বলে। কলেজে থাকতে বন্ধুদের পাল্লায় পড়ে শিখে গিয়েছিলাম। ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারিনি। ফেলে দিলি কেন? আমি এসেছি বলে? আলভি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। পকেটে আরো আছে? হুম। বের কর। থাক, খাবো না। তুই না খেলি আমি খাবো। অবাক হয় আলভি, অবাক স্বরে বলে। তুমিও? হ্যাঁ, বের কর এখন। আলভির পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে। একটা ভাইয়ের হাতে দিয়ে নিজে একটা নেয়। সিগারেট ধরিয়ে দুজনে বসে ছাদে সিমেন্ট দিয়ে বানানো বেঞ্চের উপর। সিগারেটে টান দিয়ে আলভি বলে। তুমিও আমার মতো বাড়ির সকলে নজরে দিয়ে খাও নাকি? মাহির হেসে বলে। হুম। তুমি আমার উপর অনেক রেগে আছো, তাই না ভাইয়া? একটু একটু। ছাদে এসছো কেন? তোকে আসতে দেখলাম তাই তোর পেছন পেছন এসেছি। কিছু বলবে? হুম। দুজনের মধ্যে নীরবতা নেমে আসে। চুপচাপ ধোঁয়া ওড়াতে থাকে দুই ভাই। সিগারেট শেষ হয়, তারপরেও দুজনে চুপ থাকে। সরি। আবারও অবাক হয় আলভি। কেন? ওই দিন তোর সাথে রেগে কথা বলার জন্য। আমি কিছু মনে করিনি। ধরেছে মারনি, সেটাই অনেক। চাচ্চুর কাছে ওই কথাগুলো শোনার পর অনেক রাগ উঠেছিল। আমি সব সময় চাইতাম তুই ফিরে আয়। মায়ের সাথে না থাকলে অন্তত বাড়ির সকলের জন্য ফিরে আয়। আমি চাচ্চুর কাছে অনেকবার তোর মেইল আইডি চেয়েছিলাম, চাচ্চু দেয়নি ভয়ে। তুই যদি চাচ্চুর সাথে যোগাযোগ বন্ধ করে দিস তাই। একটা সময় পর মনে হতে শুরু করে তুই আর কোনোদিন ফিরবি না। ওখানে হয়তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছিস। মায়া আগে ছোট ছিল তাই সেরকম কোনো ভাবনা ছিল না। ভেবেছিলাম মায়া বড় হতে হতে তুই ফিরে আসবি, কিন্তু তুই ফিরলি না। আমার তোর উপর অনেক রাগ হতো, এই ফ্যামিলির উপরও। মায়ার গুমড়ে গুমড়ে কান্না, ঘরবন্দি হয়ে থাকা আমার সহ্য হতো না। মাঝে মাঝে রাগ সামলাতে না পেরে আম্মু আব্বুর উপর চেঁচামেচি করতাম। দোস্ত আসলে তোর না, তোর জায়গায় থাকলে হয়তো আমিও এমন কিছুই করতাম। একটু চুপ থেকে বলে। আমি চাই মায়া তোর সাথেই থাকুক, বাড়ির সবাইও তাই চায়। আমি চাই না আমার বোনের নামের পাশে ডিভোর্সি তকমা যোগ করা হোক। কিন্তু মায়া এখন বেঁকে বসেছে। যখন জানতে পেরেছি তুই ডিভোর্স দেওয়ার জন্য এসেছিস তখন থেকে এমন করছে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, ও বুঝতে চায়নি। ওর সামনে তোর নাম মুখে নিতেই দেয় না। তুই আগের মায়াকে পছন্দ করতি না। তুই এতগুলো বছর ধরে ভেবেছিস মায়া এখনো আগের মতোই আছে। আলভি মাথা নিচু করে বসে থাকে। বলার মতো কিছু নেই ওর কাছে। পরিবারের ওপর এত বেশি রেগেছিল যে এতগুলো বছরে একটাবার দেশে আসার জন্য মন টানেনি। তবে সকলের কথাই মনে পড়তো রোজ। রাগ মানুষকে দিয়ে সব করাতে পারে, আবার মায়া ভালোবাসাও মানুষকে দিয়ে সব করাতে পারে। আলভি অপরাধী ন্যায় মাথা নিচু করে বলে। এই সব কিছুর জন্য সবচেয়ে বেশি দোষী আমি নিজে। সব ভুল আমার। আমি কাউকে বোঝার চেষ্টা করিনি। নিজের রাগ জেদ ধরে রেখে বাড়ি ছেড়েছিলাম, জেদ চেপে রেখে দেশও ছেড়েছিলাম। সে রাগ ধরে রেখে এতগুলো বছর বার করে দিলাম। রাগে এতটাই অন্ধ ছিলাম যে কিছুই ভাবতে পারতাম না। ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, মানসিক অবসাদ সবসময় আমাকে চেপে ধরে রেখেছে। আমি কি চাই আমি নিজেও জানতাম না। ভুল সবারই হয়, দোষ সবাই করে। ওরও হয়েছে, এই বাড়ির সকলেরই হয়েছে। শুধু মাঝখান থেকে আমার বোনকে সাফার করতে হয়েছে এতগুলো বছর। 4টার পর অফিস থেকে ফিরে আসে আলভি। সারাদিন আজ দারুণ কেটেছে ওর। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়ে বিশ্রাম নেওয়ার জন্য। প্রায় ঘন্টাখানিক পর শোয়া থেকে উঠে রুম থেকে বেরিয়ে আসে। করিডোরে দাঁড়িয়ে মায়ের রুমের দিকে তাকায় একবার, তারপর ছাদের দিকে এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে নেয়। ধোঁয়া ওড়াতে ওড়াতে ছাদের সিঁড়ি শেষ করে ওপরে এসে দাঁড়ায়। কানে ভেসে আসে মায়ের মিষ্টি স্বরের গান। রংচটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট
ঠোঁটে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা, রাখো না কেন ঢেকে ওই দুটি চোখ, এই যুবক। রং চটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা, রাখো না কেন ঢেকে ওই দুটি চোখ, এই যুবক। দৃষ্টিতে যেন সে রাজপুতিন, খুন হয়ে যায় আমি প্রতিদিন, নাম ধাম জানি না তার কিছু, তবু নিলাম আমি তার পিছু, কালো সানগ্লাসটাই কেন এত সুখ, হেই যুবক। মায়ের গান শুনে আলফি নিজের দিকে তাকায়। হাতে জ্বলন্ত সিগারেট আছে, তবে ওর প্যান্ট তো রংচটা নয়, আর না গায়ে লাল শার্ট আছে, সানগ্লাসও নেই। সিগারেট হাতে রেখেই এগিয়ে যায় মায়ের কাছে। মায়া এক মনে তাকিয়ে থাকার কারণে বুঝতে পারে না আলফি এসেছে। এত গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে সামনে যে আশেপাশে কি হচ্ছে বুঝতেই পারছে না। মায়ের দৃষ্টি অনুসরণ করে নিচের দিকে তাকায় আলফি। রাস্তায় কারেন্টের খাম্বার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে একটি ছেলে। সানগ্লাস মাথায় তোলা রয়েছে, গায়ের শার্ট লাল কালারই মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে বখাটে যুবক। মায়া ওই ছেলেকে দেখে গান গাচ্ছে। আলফি রাগী স্বরে বলে, বিবাহিত হয়ে অন্য ছেলের দিকে নজর দিতে লজ্জা করছে না বউ তোমার? হঠাৎ আলফির গলার স্বর শুনে চমকে লাফিয়ে ওঠে মায়া। পাশে আলফিকে দেখে একটু দূরে সরে যায়। বখাটে ছেলেকে দেখে গান গাওয়া হচ্ছে? মাথা খারাপ হয়েছে নাকি আপনার? ছেলেকে দেখে গান গাইতে যাব কেন? তুমি এতক্ষণ ছেলে দিকে তাকিয়ে গান গাইছিলে না? আলফির হাত অনুসরণ করে তাকায় মায়া। ছেলেটাকে দেখে নাক মুখ কুঁচকে বলে, ওই ছেলেকে দেখে কেন গান গাইতে যাব আমি? আমি তো ওই কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়েছিলাম। ওখানে যে কোনো ছেলে দাঁড়িয়ে আছে সেটাই তো দেখিনি আমি। আলফি গাছটার দিকে তাকায়। এখনো লাল ফুলে সেজে আছে গাছটা। মায়া আগের চেয়ে বেশি নাক মুখ কুঁচকে বলে, আপনি সিগারেট খান? কি বিশ্রী গন্ধ আসছে, ছি। বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। এতগুলো বছর পর দ্বিতীয়বারের মতো মায়াকে ছোঁয় আলফি। হাত বাড়িয়ে মায়ের হাত টেনে ধরে, দাঁড় করায় নিজের মুখোমুখি। এত পালাই পালাই কেন? হাত ছাড়ুন, সিগারেটের গন্ধ আসছে আপনার মুখ থেকে। হাতে সিগারেট ছুঁড়ে ফেলে দেয় আলফি। তুমি যদি এই ঠোঁটে চুমু খাও, আমি সিগারেট খাওয়া ছেড়ে দেব। মায়া রাগী স্বরে বলে, বেশি বেশি হচ্ছে কিন্তু, হাত ছাড়ুন আমার। আর একবার আপনি আপনি বললে? কথা শেষ করতে দেয় না মায়া। তেজ দেখিয়ে আঙ্গুল তুলে বলে, কি করবেন আপনি? আমি 100 বার বলবো আপনি আপনি আপনি। কিছু হয়ে গেলে তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। কচু করবেন আপনি। আলফি সময় নেয় না। মায়াকে টেনে এনে গোলাপি নরম ওষ্ঠদয় দখল করে নেয়। আকস্মিক ঘটনায় থ হয়ে গেছে মায়া। আলফি এমন কিছু করবে কল্পনায় ছিল না। কিছু সময় পর মায়ার ওষ্ঠদয় ছেড়ে দেয় আলফি। শক্ত করে জড়িয়ে ধরে বলে, একবার আপনি বলবে আর একটা করে চুমু পাবে। বাড়ির সকলের সামনেও যদি আপনি বলো, আমি কিন্তু সকলের সামনেও চুমু খাবো। আমার মধ্যে আবার লজ্জা শরম কম। মায়া রেগে আলফির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আশেপাশে তাকিয়ে কিছু খোঁজে কিন্তু পায় না। সর্বশক্তি দিয়ে আলফিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রাগে কটমট করে বলে, আপনি আমার ধারে কাছেও আসলে আপনার গলা কেটে দেবো আমি। শয়তান লোক একটা, নির্লজ্জের মতো আবার দাঁত বের করে হাসছে। মায়ের আগে গজগজ করতে করতে বকাবকি করে ছাদ থেকে নেমে যায়। আলফি উঠে দাঁড়িয়ে প্যান্টের বালি ঝাড়তে ঝাড়তে বলে, বাবারে কি শক্তি! এক ধাক্কা নিচে ফেলে দিল। ভাগ্য ভালো যে ছাদ থেকে ফেলে দেয়নি, না তো আজকে ভবলীলা সাঙ্গ হয়ে যেত। সোজা নিজের রুমে চলে আসে মায়া। রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে প্রবেশ করে। আয়নার সামনে দাঁড়ায়। ছাদ থেকে নামার সময় ঠোঁট মুছতে মুছতে নামছিল। ঠোঁট জোড়া লাল হয়ে গেছে এখন। আয়নার দিকে তাকিয়ে রাগে ফেটে পড়ে গালাগালি করে আলফিকে। কত বড় শয়তান হলে জোর করে চুমু খায়, অশুভ লোক একটা। ইচ্ছে তো করছে ওই ঠোঁট আর জিবাকে কেটে দিতে একদম। পানি দিয়ে ঘষে ঘষে ঠোঁট ধুয়ে মুছে নেয়, কুলি করে। ফেস ওয়াশ দিয়ে আবার ঘষে ঘষে মুখ ঠোঁট ধুয়ে নেয়। আলফি ছাদ থেকে নেমে নিজের রুমে গিয়ে কুলি করে মুখ ধুয়ে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। সোফায় বসে মায়ের নাম ধরে ডাকে, কিন্তু মায়া কোনো সাড়া শব্দ করে না। আলফি আবার ডাকে, কিন্তু তবুও মায়া কিছু বলে না। আলফি রেগে বলে, এই ঝাড়ুওয়ালা মেয়ে, কখন থেকে ডাকছে শুনতে পাও না? কফি নিয়ে এসো আমার জন্য।
ঘাড় ঘুরিয়ে আলফির দিকে তাকায় মেড মায়া। এতক্ষণ ওকে ডাকছিল আলফি। মায়া তো ভেবেছিল আলফি ওর বউ মায়াকে ডাকছে, তাই তো কিছু বলছিল না এতক্ষণ। এখন তো দেখছে ওকেই ডাকছে। সকালে আলফি যখন ওর বউ মায়াকে ডাকছিল, তখন মেড মায়া কয়েকবার সাড়া দিয়েছিল। শেষমেশ আলফি বিরক্ত হয়ে ধমক দিয়ে বলেছিল, হ্যাঁ মেয়ে, সমস্যা কোথায় তোমার? আমি আমার বউকে ডাকছি, তোমাকে না। দেখছো কিছু বলছি না, তারপরেও বারবার সাড়া দিচ্ছ কেন? যাও এখান থেকে। এখনো ধমক খেতে হবে বলে চুপ করেছিল, তবুও ধমক খেতেই হলো। সবই কপাল। কফি বানিয়ে নিয়ে আলফির সামনে এসে দাঁড়ায় মায়া। স্যার, আপনার কফি? কফির মগ হাতে তুলে নেয় আলফি। মায়া চলে যেতে নিলে আলফি পেছন থেকে ডেকে ওঠে, আর কিছু লাগবে স্যার? তোমার পুরো নাম কি? মায়া। আগে পরে কিছু নেই? মোসাম্মদ মায়া আক্তার। আর কোনো নাম নেই? না স্যার। আজকে থেকে তোমাকে আমি ডাক্তার বলে ডাকবো। স্যার, আক্তার নাম তো ছেলেদের। তাহলে তোমার নাম মায়া আক্তার কেন? মেয়েদের নামের শেষে আক্তার থাকে, কিন্তু শুধু আক্তার ছেলেদের নাম। কে বলেছে তোমাকে? কেউ বলিনি, কিন্তু ছোট থেকে তো এমনই দেখে আসছি। আচ্ছা, আমি তাহলে তোমাকে মায়া আক্তার ডাকবো। আচ্ছা। যাও, এখন নিচের কাছে যাও। মায়া চলে যায় ঝাড়ু দেওয়ার জন্য। কফি শেষ করে মাহিদের ফোনে কল করে আলফি। মাহিদ রুমে ছিল। কল আসার সাথে সাথে রিসিভ করে। হ্যাঁ ভাইয়া বলো। বাইকের চাবি নিয়ে নিচে আয়। কোথায় যাবে? বাইক চালানো শিখবো। আচ্ছা আসছি। 5 মিনিট হওয়ার আগে মাহিদ নিচে নেমে আসে। আলফিকে বেরিয়ে যেতে দেখে ঐশী রহমান বলেন, আলভি, কোথায় যাচ্ছ? বাইরে। একটু আগেই না ফিরলে, এখন আবার বের হচ্ছ কেন? খাবার খেলে না তো দুপুরে? অফিস ক্যান্টিনে খেয়ে এসছি আমি, রাতে ফিরে খাবো। মাহিদ, আয়। দুই ভাই বেরিয়ে আসে বাড়ির ভেতর থেকে। মাহিদ বাইক নিয়ে আসে পার্কিং থেকে। ওহো, হেলমেট আনতে ভুলে গেছি। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি হেলমেট নিয়ে আসছি। বলে বাইক থেকে নেমে পা বাড়ায়। এই শালা, চাবি দে। এইভাবে বলবে না ভাইয়া, এইভাবে বলে মনে হয় গালি দিচ্ছ। তাহলে কিভাবে বলবো শালা? মাহিদের চোখ মুখ কেমন যেন হয়ে যায়। কি এক মুসিবত! বড় ভাই ডাকে শালা বলে, না করলেও বারবার শালা বলেই ডাকে। আবার জিজ্ঞেস করছে, তাহলে কি বলে ডাকবো শালা? কোনো কিছু বলার দরকার নেই। মায়াকে ভাবি বলে ডাকবি আজকে থেকে। মাহিদের চোখ দুটো ছানা বড়া, অবাক স্বরে বলে, কেন? আমি তোর বড় ভাই, সে হিসেবে মায়া তোর ভাবি। মায়াকে ভাবি বলে ডাকবি। তাহলে আমি আর তোকে শালা বলবো না। এটা কেমন কথা? মায়া আমার আপন বোন, আমি ওকে ভাবি বলে ডাকবো? অসম্ভব। তাহলে আমি তোকে শালা বলেই ডাকবো। 1 মিনিট, তোমার হিসেবে তো ভুল আছে ভাইয়া। কি ভুল? মায়া আমার ছোট বোন, সেই হিসেবে সম্পর্কে আমি তোমার বড়, মানে সম্বন্ধে তুমি আমার ছোট বোনের হাজব্যান্ড। তুমি কোন আক্কেলে আমাকে শালা বলে ডাকো? বয়সে তুই আমার হাঁটুর সমান, তোকে আমি সম্বন্ধে বলে ডাকবো নাকি? তুই শালা, আর শালাই থাকবি সারা জীবন। আর শালা না থাকতে চাইলে মায়াকে ভাবি বলে ডাকবি। বেচারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। এটা কোনো কথা? ছোট বোনকে ভাবি ডাকবে? কসমিন কালেও না। হেলমেট নিয়ে আসছি। হেলমেট লাগবে না এখন, দূরে যাবো না তো, সামনের রাস্তায় চালাবো। চাবি দে এখন। তুমি চালাতে পারবে না তো? চলো আগে তোমাকে ভালোভাবে দেখাই, তারপর চালাবে। নিজের রুম থেকে বেরিয়ে বড় ভাইয়ের রুমে আসে মায়া। মান্তাসা খেলছে, শান্তিতে বসে বসে দেখছে। বেবি, ফুপি, কি করছো বেবি? তোমার কি চোখ কান না? কই না তো। তাহলে দেখছো না আমি কি বলি? ভুল হয়ে গেছে বেবি, সরি। কোথায় গেছিলে? রুমেই তো ছিলাম বেবি। না ছিলে না, আমি গিয়েছিলাম তোমার রুমে। তাহলে তখন বোধহয় ছাদে ছিলাম। তোমার তো এখন পড়া নেই, তাহলে আমার সাথে কেন গেল না? শুধু লুকিয়ে লুকিয়ে থাকো। ও আমার বেবি, আমি কোথায় লুকিয়ে লুকিয়ে থাকি বলো তো? শুধু রুমে থাকো। বলেই মুখ ঘুরিয়ে নেয় মান্তাসা। অভিমান করেছে ফুপির সাথে, কয়েকদিন ধরে খেলতে না পেরে। মান্তাসার ফোলানো গাল দেখে শব্দ করে হেসে ওঠে সানসিদা। মায়া নিজেও হেসে ওঠে। মান্তাসার ফোলানো গাল দুটো টেনে বলে, ফুপির উপর খুব অভিমান হয়েছে বেবি। চলো আজকে ফুপি তোমার সাথে রাত পর্যন্ত খেলবে। বাগানে হাঁটতে যাবো তাহলে। আচ্ছা চলো বেবি। মায়া, এদিকে ঘোরো তো। মায়া সানসিদার দিকে ঘুরে তাকিয়ে বলে, কি হয়েছে ভাবি? তোমার ঠোঁটে কি হয়েছে? মায়ের স্মরণ হয় ছাদের ঘটনা। আমতা আমতা করে বলে, কই কিছু কিছু না তো। না, কি যেন হয়েছে।
ঠোঁট এমন লাল হয়ে আছে কেন, আবার ফুলেও গেছে কেমন? কিছু কামড় টামড় দিয়েছিল কি? পিঁপড়া পিঁপড়া কামড় দিয়েছিল ছাদে যাওয়ার পর। বদলোকটা যেভাবে চেপে ধরেছিল, ফুলবে না আবার? তখন আয়নায় দেখেছিল খুব একটা ফোলা ফোলা লাগেনি, এখনো কেমন যেন ফোলা ফোলা ফিল হচ্ছে, তবে গুরুত্ব দেয়নি মায়া। ভেবেছে প্রথমবার এমন হওয়ায় এখনো এমন ফিল হচ্ছে। শয়তান অশুভ হলুক সামনে পেলে এখন মাথায় ফাটিয়ে দিত। আমি ওকে নিয়ে যাচ্ছি ভাবি। মায়া দ্রুত মান্তাসাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। সানজিদা মায়ের কথা বিশ্বাস করেছে বলে মনে হয় না, কেমন সন্দেহের নজরে তাকিয়ে আছে মায়া যাওয়ার পথে। মায়া কেমন যেন পালিয়ে গেল, কুছ তো গড়বড় হে। মায়া মান্তাসাকে কোলে নিয়ে সোজা বাড়ির বাইরে বেরিয়ে আসে। বাড়ির বাইরে এসে হাঁপ ছেড়ে বাঁচে যেন। যাক, কারো সামনে পড়তে হয়নি আর। রাতের খাবার খেয়ে মায়া নিজের রুমে চলে গেছে। ড্রয়িং রুমে আছে শুধু আলভি, আলতাফ মাহমুদ, আহনাব মাহমুদ আর মাহির। বাকি সবাই যার যার রুমে। ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে গেছে। আহনাব মাহমুদ আলভির দিকে তাকিয়ে বলেন, আর কতদিন আছো বাংলাদেশে? 3 সপ্তাহ। তুমি সত্যি সত্যি মায়ার সাথে সংসার করবে? হ্যাঁ। তাহলে জার্মানি ফিরে যাওয়ার আগে যেভাবে হোক মায়াকে মানাও তুমি। ও আমাদের কারো কথা শুনে না, শুনতে চায় না। এইভাবে আর কতদিন চলবে? তুমি একবার ফিরে গেলে কম করে হলো 6 মাস বা 1 বছরে আগে আসতে পারবে না। তা তো বটেই। কদিন পর মায়ার রেজাল্ট বের হবে, বাসটিতে যাওয়া আসা করবে আবার। ওর মনের মধ্যে জিদ তৈরি হয়েছে এখন। রাগে জিদ না আবার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। ওকে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম তোমার সাথে সংসার করার জন্যই। আগে যা হয়েছে হয়েছে, এখন সব কিছু ঠিক করে মিটমাট করে নেওয়াই ভালো। তুমি পারবে ওকে বোঝাতে। তুমি তোমার দিক থেকে তোমার মতো করে বোঝাও ওকে। তোমার বলা আর আমাদের বলার মধ্যে অনেক পার্থক্য আছে। তোমার সাথেও আমরা অনেক অন্যায় করেছিলাম, তাই তুমি তোমার দিকটা যেভাবে বোঝাতে পারবে আমরা কেউ সেভাবে বোঝাতে পারবো না। বুঝতে পেরেছ আমার কথা? হুম। যত দ্রুত সম্ভব মায়াকে তোমার আগের পরিস্থিতি বুঝিয়ে মানাও। সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলতাফ মাহমুদ হয়তো কিছু বলতে চাইলেন, কিন্তু বললেন না। মাহির বাবার সাথে একমত। যে যার রুমে যাও। সবাই সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। সবাই চলে গেল, আলফি দাঁড়িয়ে রইল আগের মতোই। কিছুক্ষণ পর ধীর পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। নিজের রুমের দিকে না এগিয়ে মায়ের রুমের দিকে এগিয়ে যায়। দরজায় নক করে কয়েকবার। ভেতর থেকে মায়ের গলার স্বর ভেসে আসে। কে? কথা বলে না আলফি, আবার নক করে। কে? কথা বলতে মুখে ব্যথা পাওয়া যায় নাকি? পরপর আরো কয়েকবার নক করে। মায়া বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে দাঁড়ায়। নিশ্চয় মাহিদ এসছে। মাহিদ মাঝে মধ্যে রাতে এসে ও ডোরে নক করে কথা বলে না। ঘুম ঘুম চোখে ডোর খুলে দিতেই দেখে সামনে তাল গাছের মতো লম্বা আলভি শটান দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে ডোর লক করতে গেলেও লাভ হয় না। আলভি ডোর ঠেলে ভেতরে ঢুকে ডোর লক করে দেয় ভেতর থেকে। মায়া তাড়াহুড়ো করে দূরে সরে যায়। আলভি ঘুরে তাকায় মায়ের দিকে। এত রাতে আলভিকে নিজের রুমে দেখে জড়সড় হয়ে একপাশে দাঁড়ায় মায়া। আলভি 1 কদম 2 কদম করে এগিয়ে যায় মায়ের দিকে। মায়া আঙ্গুল তুলে ঝাঁঝালো গলায় বলে, আবার কেন এসেছেন? কাছে আসবেন না আপনি। আলভি দাঁড়িয়ে যায়। কিছু করবো না, শুধু কিছু কথা বলবো। আপনার কোনো কথাই শুনতে চাই না আমি। কেন শুনতে চাও না? শুনতে চাই না মানে শুনতে চাই না। শুনতে না চাওয়ার তো কোনো কারণ নিশ্চয়ই আছে। কারণটা কি? আপনাকে সহ্য হয় না আমার। কেন হয় না? জানেন না আপনি? না বললে জানবো কিভাবে? তুমি তো বলো না কিছু আমাকে। জানতে হবে না, আপনি যান এখান থেকে। না জেনে যাবো না আমি। আলভি মায়ের দিকে এগিয়ে যায় আবার। মায়া আঙ্গুল তুলে রাগের স্বরে আগাতে নিষেধ করে বারবার, কিন্তু শোনে না আলভি। মায়া আলভিকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আলভি মায়াকে আটকায়, জোর করে দাঁড় করায় নিজের সামনে। আলভির হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয় মায়া। ছোবেন না আপনি আমায়। আমি না ছড়ে কে ছবি তোমাকে? মায়া বলে না কিছু। আলভি পুনরায় বলে, তোমাকে ছোঁয়ার অধিকার আমার আছে, ছিল আর থাকবে। অধিকার খাটাতে এসেছেন? কেন এসেছেন? বোঝাতে। আমি বুঝতে চাই না কিছু। কিন্তু আমি তো বোঝাতে চাই। কেন চান? ভালোবেসেছে
এই ভালোবাসা আগে কোথায় ছিল? তখন কেন আসেননি? আগেও ছিল, তখন আমি বুঝতে পারিনি, তাই তখন আসেনি। ভুল বললেন। আগে ভালোবাসা ছিল না, যা ছিল তা শুধুই ঘৃণা। আলভি চুপ হয়ে থাকে কিছু সময়। মায়া আলভির চোখে চোখ রেখে বলে, কথা বলছেন না কেন এখন? তুমি তো শুনতে চাইছো না। শুনছি, বলুন আপনি। বলে দ্রুত বিদায় হন আমার চোখের সামনে থেকে। আলভি মায়ের হাত ধরে টেনে বেডে এনে বসায়। নিজে বসে মায়ের সামনে হাঁটু মুড়ে। মায়া 2 হাত মুঠো করে ধরে। মায়া সরিয়ে নেয় নিজের হাত। আলভি আবার মুঠো করে ধরে শক্ত করে। হাত ছাড়ুন, আর এমন নাটক না করে সোজাসুজি বলুন কি বলবেন। আই এম সরি ফর এভরিথিং। সরি বলার জন্য এত রাতে এসেছেন? আমি জানি তুমি আমার উপর রেগে আছো। রেগে থাকার জন্য অনেক বড় কারণও আছে। আমি ভুল করেছিলাম তোমাকে সেদিন মেনে না নিয়ে ছেড়ে চলে গিয়ে। ভুল করেছিলেন? অন্যায় করেছি, অনেকবার অন্যায় করেছি আমি তোমার সাথে। প্লিজ মাফ করে দাও আমাকে। আমি আর কোনো কষ্ট দেব না তোমাকে। আমি নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসবো, ভালো লাগবে তোমায়। ভালোবাসা, ভালো থাকার শখ মিটে গেছে অনেক আগেই। আর ভালো থাকতে চাই না, আর না কারো ভালোবাসা চাই। এখন শুধু মুক্তি চাই। আলভির হাতের মুঠো শক্ত হয়। আমি তো মুক্তি দিতে চাই না তোমাকে, সারা জীবন বন্দি করে রাখবো এই হৃদয়ের মাঝে। হঠাৎ এই ভুল বদল, মত পাল্টানোর কারণটা কি? এসেছিলেন তো তালাক দিয়ে মুক্ত হতে, হঠাৎ আমার মধ্যে কি দেখে সংসার করার ইচ্ছে জাগলো? আলভি কিছু বলার জন্য মুখ খোলার আগে মায়া আবার বলে, আমি হয়তো কিছুটা বুঝতে পেরেছি। আমি তো আর আগে সেই মায়া নেই, দেখতেও আগের মতো নেই। যে কারো নজর কাড়ার জন্য আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট রূপ সৌন্দর্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি যদি ভুল না হই, আপনি আমার এই রূপ সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়েছেন, প্রেমে পড়েছেন। যখন দেখলেন মায়া তো সেই আগের মায়া নেই, আকাশ পাতাল ফারাক দুজনের মধ্যে, অনেক পরিবর্তন হয়ে গেছে, তখন আপনার মনে হলো আমি মায়ার সাথেই সংসার করব। আমি যদি আগের মতোই থাকতাম তাহলে নিশ্চিত আপনি প্রথম দিনেই তালাক দিয়ে দিতেন। কথাটা তিতা হলেও এটাই সত্যি, আপনি সুন্দরের পূজারী। আপনি আমার প্রেমে পড়েননি, পড়েছেন সৌন্দর্যের প্রেমে। আলভি কিছু বলার আগেই মায়া আবার বলে, আপনি কি বলবেন বুঝে গেছি আমি আর কিছুই শুনতে চাই না। আমার এটাই শেষ কথা। আমি থাকতে চাই না আপনার সাথে। আমার কথা শেষ হয়নি মায়া, আমার পুরো কথা তো শোনো। শুনতে চাই না আমি। আপনি তালাক দেওয়ার জন্য এসেছেন, এমনি ঘুরতে আসতেন, নিজের বাবা মাকে দেখার জন্য আসতেন, বা অন্য কোনো কারণে আসতেন, তখন আপনি আমার সৌন্দর্য দেখে প্রেমে পড়লেও আমি আপনাকে বিনা বাক্য ব্যয়ে মেনে নিতাম। কিন্তু আপনি এসেছিলেন তালাক দেওয়ার জন্য। আমার রূপ সৌন্দর্য না থাকলে তো তালাক দিয়েই দিতেন। এখন কেন আমি আপনাকে মেনে নিব? এখন আমার রূপ সৌন্দর্য আছে তাই আপনার কাছে ভালো লাগছে। কয়েক বছর পর যখন রূপ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না আমাকে। তখন আপনার চোখ আর মন অন্যদিকে দৌড়াবে। তুমি ভুল বুঝছো আমাকে, এটা তোমার ভুল ধারণা। এমন কিছু কখনোই হবে না। একদম ঠিক ভেবেছি আমি, কোনো ভুল ধারণা নেই। ফিউচারে এমনটাই হবে। আপনি এখন আসতে পারেন, অনেক রাত হয়ে গেছে, ঘুমোবো আমি। জোর করে বসা থেকে উঠে দাঁড়ায় মায়া। রাগ দেখিয়ে আলভির হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। ডোরের দিকে আঙ্গুল তাক করে বলে, নিজের রুমে যান। এমন করছো কেন? আমার কথা তো শুনবে নাকি? নিজের মতো করে বলেই যাচ্ছ। অনেক শুনেছি, আর শুনতে চাই না। আপনি আসুন এখন। আলভি কোনো কথা শোনে না মায়া। রাগে ফেটে পড়ছে যেন, পুরো চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। ডোর খুলে আলভিকে জোর করে বের করে দেয়। আলভি নিজেও আর জোর করে বোঝানোর চেষ্টা করে না। মায়ের মাথা এখন গরম হয়ে আছে, যাই বলুক কিছু বুঝতে চাইবে না। রাগে যেতে টইটম্বুর হয়ে আছে এখন। মাথা ঠান্ডা হোক, কয়েকদিন পর বোঝাবে। কয়েকদিন পার হলে রাগে এমনিতেই কমে আসবে। মায়া ঠাস করে দরজা লক করে বেরিয়ে এসে বসে, নিজের হাতের দিকে তাকায়। হাত দুটো লাল টকটকে হয়ে গেছে, মনে হচ্ছে পাথরের নিচে চাপা দিয়েছিল হাত দুটো। এত শক্ত করে কেউ ধরে? দয়া মায়াহীন বদলোক একটা। আলভি নিজের রুমে চলে আসে, ঠাস করে শুয়ে পড়ে বেডে। তারপর হেসে ওঠে। বাপ ভাইয়ের সাথে মসজিদ থেকে জুম্মার নামাজ আদায় করে আসে আলভি। পরনে সাদা পাঞ্জাবি, মিষ্টি আদরের ঘ্রাণ। সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। উপর থেকে নিচে নেমে আসছে মায়া। আলভিকে আসতে দেখে সেখানেই একপাশে দাঁড়িয়ে যায়। আলভি মায়ের কাছাকাছি এসে একটু সময় দাঁড়ায়, তারপর আবার এগিয়ে যায়। মায়া নিচে নামতে নামতে ঘাড় ঘুরিয়ে উপরের দিকে তাকায় একবার। ভেবেছিল আলভি হয়তো কিছু বলার জন্য দাঁড়িয়েছে, কিন্তু কিছু না বলেই চলে গেল। দুপুরের খাবার খেয়ে সবাই সোফায় বসে আছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। মেড মায়া গিয়ে ডোর খুলে দেয়।
ডোরের বাইরে আলফির নানির বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। মায়া শটান হয়ে দাঁড়ায়। সবাই ভেতরে প্রবেশ করে। ঐশী রহমান বাপের বাড়ির সবাইকে দেখে সোফা ছেড়ে উঠে সকলের কাছে এগিয়ে আসেন। খুশি হয়ে বলেন, অবশেষে তোমাদের সকলের আসার সময় হলো তাহলে। আমি তো ভেবেছি তোমরা কেউ আসবেই না। আমরা তো সেদিন রাতেই আসতে চেয়েছিলাম, কিন্তু তোর এই ভাতিজির জন্য আসা হয়নি। ও আসতে না পারলে কাউকে আসতে দেবে না। ওর পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম এই কদিন ধরে। এত দূর চাইলেই তো আর আসা যাওয়া সম্ভব না। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছেন আপনারা? সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে। সোফা ছেড়ে সবাই উঠে এসছে, কিন্তু মায়া ওঠেনি। আলভির নানির বাড়ির কয়েকজনকে মায়া এখন সহ্য করতে পারে না। এদের মধ্যে কয়েকজন সুযোগে ওকে অনেক কথা শুনিয়েছিল। আলভি ওর নানাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো নানা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এতগুলো বছর পর রাগ কমেছে? মুচকি হাসে আলভি। আলভির বড় মামা ছোট মেয়ে লীরা আলভিকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর বিড়বিড় করে বলে, সো হ্যান্ডসাম বয়। বুঝতেই পারি না ফুপি কি দেখি ওই খ্যাত মায়ার সাথে এত হ্যান্ডসাম একটা ছেলের বিয়ে দিয়েছিল। আলভি নানির সাথে কথা বলে। মামা মামি খালা খালু মামাতো খালাতো ভাই বোন সকলের সাথে কথা বলে। কুশল বিনিময় শেষে সকলকে সোফায় বসতে দেওয়া হয়। মেড মায়া সকলকে লেবুর ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে এনে দেয়। আলভির বড় মামা ছোট মেয়েটা কিভাবে যেন তাকায় মায়ের দিকে। মায়া দেখেও পাত্তা দেয় না। এসে গেছে শয়তান কুটনি চগলখোর তিনজন। এদেরকে দেখলে রাগে মায়ের মস্তিষ্ক টকবক করে ফুটতে শুরু করে। আলভির নানা মামা মামি মায়াকে ভালো মন্দ জিজ্ঞেস করেন। উত্তর দিয়ে মায়া নিজেও জিজ্ঞেস করে। আলভির মামাতো বোন লীরা মায়ের পাশে বসে আস্তে আস্তে বলে, তোমারটা দেখে খুব দিমাগ বেড়ে গেছে মায়া। আমাদের সাথে একটা কথাও বললে না। মায়া মুচকি হেসে বলে, দেমাগ তো আমার আগে থেকেই বেশি আপু, তুমি হয়তো বুঝতে পারোনি আগে। লীরা মুখ ঘুরিয়ে আলভির দিকে তাকায়। আলভি হেসে হেসে নানা মামার সাথে কথা বলছে। ঐশী রহমান সকলের দিকে তাকিয়ে বলেন, তোমরা সবাই আজকে আসবে, কল করে জানিয়ে দেবে না আগে? তাহলে তো রান্না করে রাখতে পারতাম। সারপ্রাইজ দিলাম ফুপি, আগে বলে আসলে হঠাৎ দেখে এভাবে এত খুশি হতে নাকি? বড় ভাতিজির কথা শুনে হাসেন ঐশী রহমান। ঐশী রহমানের মা শামসুন্নাহার বেগম আলভির দিকে তাকিয়ে বলেন, ওদের সবাইকে চিনতে পারছো নানা ভাই? আলভি কাজিনদের দিকে তাকায়। তিনজন ছাড়া বাকি কাউকে এই চিনতে পারছে না। এটা সাজ্জাদ ভাইয়া, ওটা পরি আপু, আর এটা নাইমুর। বাকি কাউকে চিনতে পারছি না এখন। লাস্ট যখন দেখেছিলাম সবাই তখন ছোট ছিল, এখন তো সবাই বড় হয়ে গেছে। শামসুন্নাহার বেগম সকলের নাম বলে বলে চিনিয়ে দেন। আলভি লীরার দিকে তাকিয়ে বলে, এটা লীরা? ছোটবেলায় যেমন মেকআপ টেকআপ করে সেজেগুজে থাকতো, এখন সেভাবেই থাকে নাকি? দেখে তো তাই মনে হচ্ছে, আগের চেয়ে মডার্ন হয়ে গেছে। আলভির কথা শুনে লাজুক হাসে লীরা। মায়া একবার চোখ কোনা করে আলভির দিকে তাকায়। কিভাবে দাঁত বের করে হাসছে নির্লজ্জ লোক। আলভি নিজেও মায়ের দিকে তাকায়, সাথে সাথে মায়া চোখ নামিয়ে নেয়। আলভি খেয়াল করে ওর খালাতো ভাই নাইমুর একটু পর পর মায়ের দিকে তাকাচ্ছে। হঠাৎই আলভির শরীর জ্বলে ওঠে। তোমরা সবাই ফ্রেশ হয়ে এসে নাস্তা করো না। সকলে নিশ্চয় ক্লান্ত হয়ে আছো, অনেক রাস্তা জার্নি করে আসলে তো। ঐশী রহমান সবাইকে গেস্ট রুমের দিকে এগিয়ে নিয়ে যায় ফ্রেশ হওয়ার জন্য। সবাই চলে যাওয়ার পর মায়া নিজেও সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। দ্রুত এগিয়ে যায় নিজের রুমের দিকে। মায়ের পেছনে পেছনে আলভি নিজেও এগিয়ে যায়। ড্রয়িং রুম পুরো শান্ত হয়ে যায়। আলভি মায়ের রুমে আসে। আলভিকে আবারও নিজের রুমে দেখে আঙ্গুল তুলে বলে, আপনি আবার এসেছেন? না, আমি তো আসিনি। বেরোন। তুমি ওদের কারোর সামনে যাবে না। কাদের সামনে? আমার মামাতো খালাতো ভাইগুলোর সামনে। কেন? যাবে না মানে যাবে না। 100 বার যাবো, প্রয়োজনে ওদের কোলে উঠে বসে থাকবো, তাতে আপনার কি? কোলে উঠে ইচ্ছে করলে আমার কোলে উঠে বসে থাকো, কিন্তু মনের ভুলে ওদের সামনে যাবে না। আপনার কথা মতো নাকি? অবশ্যই। জীবনেও না, আমি এক্ষুনি ওদের সামনে যাব। বলে ডোরের দিকে পা বাড়ায়। পথ আগলে দাঁড়ায় আলভি। আমার কথার নড়চড় হলে আমি কি করবো তুমি কল্পনা করতে পারবে না বউ। কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। আলভি খপ করে চেপে ধরে, আবার ওষ্ঠ ডোবায় মায়ের ওষ্ঠদয়ে। বিস্ময় বিমূঢ় মায়া আকস্মিক ঘটনায় নড়াচড়া করতে ভুলে গেছে যেন। আলভি আবার এমন কিছু করতে পারে খেয়াল ছিল না।
বেশ কিছুক্ষণ পর ওষ্ঠ ছেড়ে মায়ের মুখ আগলে ধরে হাসি মুখে বলে, বারবার নিষেধ করার পরেও আপনি ডাকার জন্য প্রথম চুমুটা। আর এবার যেটা দেব সেটা আমার কথা না শোনার জন্য ছোট্ট একটা ড্যামো। বলে পুনরায় চেপে ধরে মায়ের ওষ্ঠদায়। মায়া ঠেলাঠেলি করেও আলফিকে সরাতে পারে না। চেপে যে ধরেছে আর ছাড়ার নামই নেই। দীর্ঘ চুম্বনের পর ছেড়ে দেয় মায়াকে।